প্রাথমিকের ৩২,০০০ চাকরির ভবিষ্যৎ কি এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন, যেটা সকলে তাকিয়ে রয়েছে। এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের নির্দেশ আসার আর কিছুক্ষণের অপেক্ষা। অবশ্যই কি রায় হয় সেই দিকে আমাদের নজর থাকবে। কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। সরাসরি চলে যাব কৃষ্ণেন্দুর কাছে। কৃষ্ণেন্দু, কি বলছেন চাকরিহারারা? দেখো, যারা চাকরিহারা তারা দীর্ঘদিন ধরে রাস্তায় লড়াই করছেন, কারণ একটা সরকারের বয়স ১৫ বছর। সেই ১৫ বছরের সরকারের আমলে প্রায় ৫৮,০০০ চাকরি বাতিলের ঘটনা ঘটেছে। সাম্প্রতিক অতীতে এমন নজির ভারতবর্ষে কোথাও নেই। ৫৮,০০০ চাকরি বাতিলের ঘটনা ঘটেছে এবং তার মধ্যে ৩০,০০০ ৩২,০০০ চাকরি বাতিল হচ্ছে প্রাথমিকে। সেই সিদ্ধান্ত কি হয় কিছুক্ষণের মধ্যেই সেটা স্পষ্ট হবে। ২:১১ বাজে যে কোনো মুহূর্তে সেই রায় সামনে আসবে। কিন্তু যারা সেই দুর্নীতির কারণে, একাধিক দুর্নীতির কারণে সেই চাকরি বাতিলের সিদ্ধান্ত নিয়েছিলেন আদালত বা বিচারপতি, তাদের জন্য যারা রাস্তায় পড়ে আছেন, যারা যোগ্য, তাদের কি অবস্থা বা তাদের কি অবস্থান আমি সরাসরি জানবো। কিছুক্ষণের মধ্যেই রায় আসবে। আপনারা দীর্ঘদিন ধরে দাবি করছেন যে সেই প্রাতিষ্ঠানিক দুর্নীতির শিকার আপনারা, আজকে কি বলবেন? আজকে বলবো যে এটা তো আপনি যেটা শুরুতেই বললেন যে এটা আদালত কোথাও গিয়ে সেইটাই মান্যতা দিয়েছে, হ্যাঁ প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতির কারণে কেউ অর্থের বিনিময়ে চাকরি ক্রয় করেছে এবং অজস্র বেনিয়ম। আমরা চাইবো রায় এটাই আসুক যে এই যারা দুর্নীতি করেছেন তাদের যথোপযুক্ত একাধারে যেমন শাস্তি এবং দুর্নীতির মধ্য দিয়ে যারা চাকরিগুলো ক্রয় করেছেন সেগুলোকে যাতে রিমুভ হয়। যারা প্রকৃত অর্থে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির শিকার কিন্তু তারা ম্যানুপুলেটেড নয়, তারা নিজের থেকে, অর্থাৎ তারা চাকরি ক্রয় করেননি, তারা অজান্তেই কোথাও গিয়ে এই দুর্নীতির ঘেরাটোপে পড়েছে, নিশ্চয়ই তাদের জন্য সঠিক ন্যায্য বিচার পাক, অর্থাৎ তারা সসম্মানে স্কুলে থাক। এবং প্যারালালি আমরা যারা দিনের পর দিন এই অ্যাজিটেশনের মাধ্যমে বলেছি হ্যাঁ দুর্নীতি হয়েছে, দুর্নীতির কারণে আমরা ডিপ্রাইভ হয়েছি, দুর্নীতির কারণে আমরা জানি না আমরা কেন চাকরি পাইনি, দুর্নীতির কারণেই যারা দিনের পর দিন চাকরি করছে তারা বলতে পারবে না যে তারা কত নম্বর পেয়ে চাকরি করছে। অর্থাৎ এখনো পর্যন্ত মেরিট লিস্ট আপনার প্রাথমিক শিক্ষা পর্ষদ দেখায়নি। সব কিছু আমার যদি আরটিআইয়ের মাধ্যমে আর কোর্টের মাধ্যমে জানতে হয় তাহলে এই স্বশাসিত সংস্থাগুলোর রোল কি, এই প্রশ্ন আসছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা চাইব ন্যায় বিচার, অর্থাৎ যারা আমরা দিনের পর দিন রোদ জল মার খেয়েছি, পুলিশের নানা রকম হেনস্থা পেয়েছি, ফিজিক্যালি আমাদেরকে মেরেছে, শুধু তা না জেল কাস্টডি পর্যন্ত হয়েছে, মিথ্যে মামলা, তারপরেও আমরা লড়াইয়ের ময়দানে আছি। এটা প্রমাণিত হবে যে আমাদের দাবি দাওয়াগুলো সত্য এবং যারা অ্যাকর্ডিং টু রুলস অ্যান্ড রেগুলেশন যারা আমরা যোগ্য বলছি সেটা যাচাই করা হোক এবং যোগ্যদেরকে স্কুলে যাতে পাঠানো হয়। কারণ যদি প্রাথমিক শিক্ষা ধ্বংস হয়ে যায় তাহলে জানবেন ফাউন্ডেশন অলমোস্ট স্ম্যাশড হবে। যে প্রাথমিক শিক্ষার কথা বলছিলেন, এই প্রাথমিক শিক্ষায় প্রায় ৭ বছর ধরে চাকরি করছেন ৩২,০০০ শিক্ষক, তাদের ভবিষ্যৎ কি হবে? দুর্নীতির কথা বলছিলেন একজন বঞ্চিত, কিন্তু সেই দুর্নীতি পরতে পরতে এই পরীক্ষায় অভিযোগ উঠেছে। টেট পাস করেননি কিন্তু তিনি চাকরি পেয়েছেন এমন অভিযোগ উঠেছে। এমনকি যে তালিকা তৈরি হয়েছে রেজাল্টের দিনে সেই তালিকাই ছিল না, অর্থাৎ প্রত্যেক ইন্ডিভিজুয়াল তার নিজের নম্বর জানতে পেরেছেন। তিনি কার পিছনে আছেন, কার ওপরে আছেন, তার পিছনে কজন আছেন, এই তালিকাটা পর্যন্ত প্রকাশ হয়নি। কোর্টের নির্দেশে পরে প্রকাশিত হয়েছে। SMS করে নিয়োগ করা হয়েছে, রাতের অন্ধকারে নিয়োগ করা হয়েছে এমন অভিযোগ উঠেছে। যে লাল ডায়েরির সন্ধান পেয়েছে কেন্দ্রীয় সংস্থা, তাতে কে কত জনকে চাকরি দিয়েছে তার তালিকা পাওয়া গেছে। এবং সেখানকার পর্ষদ সভাপতি তিনি জেলে ছিলেন, তিনি একজন তৃণমূলের বিধায়কও, তিনি জেলে ছিলেন, সেই জেল থেকে আবার ফিরেছেন, জামিন পেয়েছেন। রাজ্যের শিক্ষামন্ত্রী পর্যন্ত, তৎকালীন শিক্ষামন্ত্রী জেলে ছিলেন, তিনি জামিন পেয়েছেন। কিন্তু সেই সমস্যার জট এখনও সেই কাটেনি। ৩২,০০০ চাকরি, যে চাকরির পরীক্ষায় বসেছিলেন প্রায় ১৫ লক্ষ ছাত্রছাত্রী, রাজ্য জুড়ে একটা মানে উৎসব হচ্ছিল সেই পরীক্ষা। যখন ২০১৪ সালে যে নোটিফিকেশনের পর ১৫ সালে সেই পরীক্ষা হয়, ১৬ সাল থেকে নিয়োগপত্র শুরু হয়, ডিসেম্বর থেকে ১৭ সালে নিয়োগপত্র দেওয়া হয় এবং সেই দীর্ঘ নিয়োগপত্র ৪২,০০০-এর বেশি নিয়োগপত্র দেওয়া হয়। তার মধ্যে ১১,০০০-এর মতো স্টুডেন্ট যারা চাকরি পেয়েছিলেন তারা প্রশিক্ষিত ছিলেন, সেটাকে বাদ দিয়ে প্রায় ৩২,০০০ সেই চাকরি
যারা এখন করছেন 7 বছর ধরে, উনি প্রাথমিক শিক্ষার কথা বলছিলেন, যে ফাউন্ডেশন প্রাথমিক শিক্ষা সেখানে করছেন, সেখানে কতজন অযোগ্য আছে, কতজন দুর্নীতি করে চাকরি পেয়েছেন, সেই সংখ্যাটা পর্যন্ত এখনো নির্ধারণ করা যায়নি। সেই পরিপ্রেক্ষিতে আজকের এই রায় এবং তৎকালীন যে বিচারপতি, যিনি বর্তমানে সাংসদ বিজেপির, অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন, তারপর ডিভিশন বেঞ্চ, তারপর সুপ্রিম কোর্ট, আবার হাইকোর্ট, দীর্ঘ শুনানি হয়েছে, তারপর আজকে সেই রায়, যে কোনো মুহূর্তে রায় আসবে, বোঝা যাবে সেই চাকরি আবার বোঝা যাবে যে প্রাথমিকে যারা পড়ান সেই শিক্ষক, 32,000 শিক্ষকের চাকরি এই মুহূর্তে অনিশ্চয়তার মুখে। আর কি রায় দেন আদালত, অবশ্যই আমাদের নজর রয়েছে সেদিকে। ধন্যবাদ তোমায়। দিকে দিকে অনুপ্রবেশকারীদের নিয়ে তরজার মাঝেই কড়া মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। আমরা কি রেড কার্পেট বিছিয়ে অনুপ্রবেশকারীদের স্বাগত জানাবো? দিল্লি পুলিশের হেফাজত থেকে 5 জন রোহিঙ্গার উধাও হয়ে যাওয়া নিয়ে মামলার প্রেক্ষিতে এই মন্তব্য করলেন দেশের প্রধান বিচারপতি। আমরা কি রেড কার্পেট বিছিয়ে অনুপ্রবেশকারীদের স্বাগত জানাবো? হেফাজত থেকে উধাও হয়ে যাওয়া 5 জন রোহিঙ্গাকে নিয়ে দায়ের মামলার প্রেক্ষিতে মঙ্গলবার এমনই কড়া মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত। এসআইআর আবহে দেশ জুড়ে রাজনীতির ভরকেন্দ্রে রয়েছে অনুপ্রবেশ ইস্যু। ভোটার তালিকার নিবিড় সংশোধনের সঙ্গে এই মামলার কোনো সম্পর্ক না থাকলেও এমন একটা সময়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সম্প্রতি সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের হয়। সেই মামলায় আবেদনকারীর বক্তব্য ছিল, চলতি বছর মে মাসে দিল্লি পুলিশ 5 জন রোহিঙ্গাকে হেফাজতে নিয়েছিল, তারপর থেকে এদের খোঁজ পাওয়া যাচ্ছে না। এদিন এই মামলারই শুনানি ছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে। প্রধান বিচারপতি সূর্যকান্ত আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, আমাকে দেখান যে ভারত কবে রোহিঙ্গাদের আনুষ্ঠানিকভাবে শরণার্থীর মর্যাদা দিয়েছে? কেউ দেশে অনুপ্রবেশ করলো, তারপর নাগরিকের মতো আইনি অধিকার চাইতে লাগলো। এটা কি করে চলতে পারে? আমরা কি লাল কার্পেট বিছিয়ে অনুপ্রবেশকারীদের স্বাগত জানাবো? সীমান্তের কাঁটাতার ভেঙে বা সুড়ঙ্গ তৈরি করে দেশে ঢোকা লোকেরা আইনি সুরক্ষা চাইছে। প্রতিবেশীর পাঁচিল এদিক ওদিক হয়ে যায়, মামলা করতে চলে যাচ্ছে। তো নেতাদের এত বাগান বাড়ি আছে, এত ফ্ল্যাট আছে, একবার ওখানে ঢুকিয়ে দিন না রোহিঙ্গাদের নিয়ে গিয়ে। সম্পত্তি তো কারোর কমেনি। তৃণমূল কংগ্রেসের যারা মন্ত্রী হয়েছেন তারা ঘোষিত ইনকাম ট্যাক্সের যে ডিক্লারেশন আছে তাদের নির্বাচনে বলছে অর্থনীতি সর্বনাশ করে দিয়েছে নরেন্দ্র মোদী, কিন্তু পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে তাদের যে বৃদ্ধি, তাদের যে নাম্বার, যত আবাসন তারা তৈরি বানিয়েছে, নিজের নামে ডিক্লেয়ার করছেন। থাকার তো জায়গা নেই, অনেকেরই 1-2 ছেলে মেয়ে, তাও পশ্চিমবঙ্গে পড়াশোনা করে না, অন্য জায়গায় চলে গেছে। এদিন সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, এটি একটি জনস্বার্থ মামলা। মামলাকারীর এই 5 জন রোহিঙ্গার সঙ্গে সরাসরি কোনো সম্পর্ক নেই। তখন প্রধান বিচারপতি বলেন, কিছু লোক চায় অনুপ্রবেশকারীরা যাতে খাদ্য, বাসস্থান ও শিশুদের শিক্ষার মতো সব অধিকার পেয়ে যায়। আমাদের দেশে প্রচুর গরিব মানুষ আছেন, আমাদের তাদের খেয়াল রাখা উচিত। দেশের সম্পদের ওপর তাদের অধিকার আছে। আন্তর্জাতিক সীমানা পাহারা দেওয়ার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের, এখনকার সময় অমিত শাহের। সুতরাং সুপ্রিম কোর্ট বলছে যে সীমানা পেরিয়ে রোহিঙ্গা যদি আসে বা যে কোনো লোক অবৈধভাবে ঢোকে, শরণার্থী যদি না হয়, তাদের কি ভারতবর্ষে জায়গা পাওয়া উচিত? রাষ্ট্রের নজর রাখা উচিত। সওয়ালে মামলাকারীর আইনজীবী বলেন, আমরা কাউকে দেশ থেকে বের করে দেওয়ার বিষয় নিয়ে বলছি না। এই মামলা শুধুমাত্র হেফাজত থেকে রোহিঙ্গাদের উধাও হয়ে যাওয়াতেই সীমাবদ্ধ। তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, তার মানে এটা হেবিয়াস কর্পাস মামলা। অবৈধভাবে দেশে ঢুকে পড়া লোকেদেরকে ছাড়ানোর জন্য আপনারা এই পথ বেছে নিয়েছেন। উত্তর ভারতের সীমান্ত অত্যন্ত সংবেদনশীল। দেশের ভেতর অনেক কিছু হচ্ছে, দেশের সুরক্ষাকে গুরুত্ব দেওয়া অত্যন্ত জরুরি। মামলার পরবর্তী শুনানি 16 ডিসেম্বর। বিজেন্দ্র সিংহ, ঐশী মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।